সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার আজকের অনলাইন ক্লাস যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজে কর্মরত আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। 1971 সালের মুক্তিযুদ্ধে আমাদের পূর্ববর্তী প্রজন্মের বীর যোদ্ধারা যুদ্ধ করে আমাদের এই দেশ মাতৃকাকে স্বাধীন করেছে। আমরা তাদের পরবর্তী প্রজন্ম, গর্বিত পরবর্তী প্রজন্ম কোভিড-19-এর বিরুদ্ধে এখন যুদ্ধ করছি ঘরে থেকে। তো এই যুদ্ধ আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখার যুদ্ধ, ঘরে থেকে আমাদের শারীরিক নিরাপত্তা বজায় রাখার যুদ্ধ। এই যুদ্ধে আমরা ইনশাল্লাহ জিতবই। এই যুদ্ধে যারা সম্মুখ সারির যোদ্ধা আছেন তাদের সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল আজকের অনলাইন ক্লাসের শুরুতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। এখানে বলে রাখা ভালো যে অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদেরও এই ম্যাট্রিক্সের অধ্যায়টি আছে। অতএব প্রথম বর্ষের ছাত্ররা যেমন আমার এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারবে, তেমনি দ্বিতীয় বর্ষের ছাত্ররাও উপকৃত হতে পারো। আজকে আমি ম্যাট্রিক্স কেন এই অনলাইন ক্লাসে বেছে নিয়েছি প্রথমেই সেটি তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। আমার কাছে মনে হয় যে ম্যাট্রিক্সে একটি গেমস ভাব আছে, অর্থাৎ খেলার ছলেই আমরা ম্যাট্রিক্স শিখতে পারি। সেই জন্য আমি অনলাইন ক্লাসের শুরুতেই ম্যাট্রিক্স বেছে নিয়েছি, যেন তোমাদের এই বেসিক ম্যাথমেটিক্স কোর্সটি একটু আনন্দপূর্ণভাবে আমরা শুরু করতে পারি। তো আমি আজকে পড়াবো, আগেই আমি ঘোষণা করেছি, আজকে আমি পড়াবো ম্যাট্রিক্সের টাইপস অফ ম্যাট্রিক্স। সেখানে আমরা আজকের ক্লাসে শিখব রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, নাল বা জিরো ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ট্রান্সপোজেস ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই ইংলিশ ভার্সনে লিখবে পরীক্ষায়, আবার অনেকেই বাংলা ভার্সনে লিখবে। আমি এখন ইংলিশ ভার্সনে ম্যাট্রিক্সের টাইপসগুলো বলেছি, তবে আমি ক্লাসের লেকচারের সময় সাথে সাথে আমি বাংলাও বলবো। প্রথমে আমি যাচ্ছি রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স, আমরা পূর্ববর্তী ক্লাসে ম্যাট্রিক্সের রো এবং কলাম কিভাবে নির্ণয় করা হয় সেটা শিখেছিলাম। তো আজকে আমরা পড়ব হচ্ছে রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র রো থাকে তাকে বলা হয় রো ম্যাট্রিক্স। আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমি একটি ম্যাট্রিক্স লিখছি যেটি রো ম্যাট্রিক্সকে নির্দেশ করবে। এই ম্যাট্রিক্সে তিনটি উপাদান আছে এবং একটি রো আছে। সেই রো আমরা কিভাবে বুঝবো যে একটি রো আছে? আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ভূমি অক্ষের সমান্তরালে যখন ম্যাট্রিক্সের উপাদানগুলো একই সরলরেখায় অবস্থান করবে সেটিকে বলা হবে ম্যাট্রিক্সের রো। তা আমরা এই ক্লাসে দেখতে পাচ্ছি যে আমি যে একটি ম্যাট্রিক্স লিখেছি সেই ম্যাট্রিক্সের একটি মাত্র রো আছে, সেই জন্য এটিকে বলা হবে রো ম্যাট্রিক্স বা রো ভেক্টর। যখন কোনো ম্যাট্রিক্সের একটি রো থাকে তখন সেই ম্যাট্রিক্সটিকে রো ভেক্টরও বলা হয়। তো এই ম্যাট্রিক্সটির
আমরা উপাদান কয়টি? 3টি। এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদান আমরা লিখেছি একটি দূরত্বে ব্ল্যাঙ্ক স্পেস রেখে, এখানে কোনো কমা কিংবা সেমিকোলন কোনো কিছু ব্যবহার করা হয়নি। এবং এই ম্যাট্রিক্সের, এখন আমরা আসি যে এই ম্যাট্রিক্সের আমরা যদি অর্ডার না লিখি তাহলে ম্যাট্রিক্সটি লেখাই আমাদের অসম্পূর্ণ থেকে যায়। সেজন্য আমরা এখন ম্যাট্রিক্সটির অর্ডার লিখব। তো ম্যাট্রিক্সের অর্ডার কত? আমরা গত ক্লাসে শিখেছিলাম ম্যাট্রিক্সের অর্ডার লিখতে হয় m/n। অর্ডার, ম্যাট্রিক্সের অর্ডার। এখানে m হচ্ছে রো আর n হচ্ছে কলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের রো কয়টি? ম্যাট্রিক্সের রো হচ্ছে একটি, যেটাকে আমি করতে পারি যে R1। এবং ম্যাট্রিক্সের কলাম কয়টি? এই যে ভূমি অক্ষের উপরে, যে ভূমি অক্ষের উপরে আমরা স্কেলটাকে যখন দাঁড় করাই তখন আমরা লম্ব অক্ষ পাবো। লম্ব অক্ষের একই লাইনে, যে লম্ব অক্ষে আমরা যে কয়টি লাইন পাবো ম্যাট্রিক্সের সে কয়টি কলাম। তো আমরা প্রথমে এখানে দেখছি যে কলাম C1, কলাম C2, কলাম C3। তার মানে এই ম্যাট্রিক্সের রো এর সংখ্যা হচ্ছে 1 এবং কলামের সংখ্যা হচ্ছে 3। তার মানে হচ্ছে কি এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কি 1/3। এবং একটি ম্যাট্রিক্সের, তোমরা গত ক্লাসে জেনেছো যে একটি ম্যাট্রিক্সের অর্ডার লিখতে হয় ম্যাট্রিক্সের ডান পাশের নিচের দিকে। তা আমি তাই লিখেছি। তাহলে এই এ ম্যাট্রিক্সটি হচ্ছে একটি রো ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে। এবং রো ম্যাট্রিক্স হচ্ছে এমন একটি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি মাত্র রো আছে এবং কলামের সংখ্যা আছে 3টি। অর্থাৎ আমরা এটা বোঝাতে চাচ্ছি যে রো ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে রো এর সংখ্যা অবশ্যই একটি হবে এবং কলামের সংখ্যা ভিন্ন হতে পারে। কলামের সংখ্যা যদি 2 হয় তাহলে কি হবে আমাদের এই ম্যাট্রিক্সটি? তাহলে আমাদের কি হবে? আমি লিখছি যে এই ম্যাট্রিক্সটি আমাদের হবে 1/2। এবং প্রথমে আমি যে ম্যাট্রিক্সটি লিখেছিলাম রো ম্যাট্রিক্সটি, সেটি ছিল 1/3, আর এখানে আমি লিখলাম 1/2। যদি একটি রো ম্যাট্রিক্স সে 4টি কলাম থাকে তাহলে আমাদের ম্যাট্রিক্সটি কি হবে? ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? 1/4। এভাবে আমরা রো ম্যাট্রিক্স লিখতে পারি বা রো ম্যাট্রিক্স সম্পর্কে জানতে পারি। তাহলে রো ম্যাট্রিক্সকে বলা হয় কি? রো ভেক্টরও বলা হয়। এখন আমি আসছি যে কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর। তার মানে এখান থেকে আমরা রো ম্যাট্রিক্স থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে রো ম্যাট্রিক্সে অবশ্যই রো এর সংখ্যা নির্দিষ্ট থাকবে, একটি থাকবে, এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু কলামের সংখ্যা পরিবর্তন হতে পারে। আমরা এখন আসছি কলাম ম্যাট্রিক্সে। ঠিক আমরা রো ম্যাট্রিক্সে যেরকম রো এর সংখ্যা একটি ছিল, এখানে ঠিক তেমনি কলাম ম্যাট্রিক্সে কলামের সংখ্যা একটি থাকবে। তাহলে আমরা একটি এ ম্যাট্রিক্স লিখছি যেখানে কলামের সংখ্যা থাকবে একটি, কিন্তু রো এর সংখ্যা ভিন্ন হতে পারে। তাহলে কলামের সংখ্যা একটি দিয়ে আমি একটা ম্যাট্রিক্স লিখছি, সেটাকে আমি লিখছি ABC। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষের উপর লম্ব অক্ষে একটি মাত্র লাইন আছে, অর্থাৎ কলামের সংখ্যা নির্দেশ করছে একটি, কিন্তু রো এর সংখ্যা নির্দেশ কয়টি করছে আমরা সেটা দেখি।
এখানে আমাদের ভূমি অক্ষের সমান্তরালে রো এর সংখ্যা এই যে এটা হলো প্রথম রো R1, এটা হলো দ্বিতীয় রো R2, এটা হলো তৃতীয় রো R3। তার মানে এই ম্যাট্রিক্সে আমাদের কলামের সংখ্যা হচ্ছে 1টি এবং রো এর সংখ্যা হচ্ছে 3টি। তার মানে এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 3/1। তার মানে এখানে আমরা এটা বোঝাতে চাচ্ছি যে কলাম ম্যাট্রিক্সে কলামের সংখ্যা থাকবে নির্দিষ্ট, কলামের সংখ্যা থাকবে 1টি এবং রো এর সংখ্যা ভিন্ন থাকতে পারে। তাহলে এই রো কলাম ম্যাট্রিক্সকে আবার বলা হয় কলাম ভেক্টর। এখন যদি আমাদেরকে যদি বলে 4/1 ম্যাট্রিক্স, অর্ডারের একটি ম্যাট্রিক্সের কথা বলা হয়, তাহলে আমরা বুঝে যাব যে এই ম্যাট্রিক্সে রো এর সংখ্যা হচ্ছে 4টি এবং কলাম হচ্ছে 1টি এবং এটা হচ্ছে কি একটা কলাম ম্যাট্রিক্স। আমরা রো এর সংখ্যা 4টি দিয়ে আমরা যদি লিখি, এটাকে আমরা লিখলাম যে R4, এটা কি হবে আমাদের এই ম্যাট্রিক্সের আমাদের কি হবে যে 4/1। তার মানে এখানে যে 1 আছে এই ম্যাট্রিক্সের কলামের সংখ্যা পরিবর্তন হবে না, একটা অবশ্যই কলামের সংখ্যা হইতে হবে 1। তারপরে আসছে আমরা স্কয়ার ম্যাট্রিক্স। আমরা স্কয়ার বা বর্গ বলতে কি বুঝি? স্কয়ার বা বর্গ বলতে বুঝি যে চতুর্ভুজের 4টি বাহুই সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। কিন্তু আমাদের ম্যাট্রিক্সে কোনো মানে বাহুর কোনো ব্যাপার নেই, আছে সারি এবং কলামের সংখ্যা। অতএব বর্গ ম্যাট্রিক্স যদি আমরা বলতে যাই বা বোঝাতে যাই, তাহলে আমরা বুঝবো যে ম্যাট্রিক্সে রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সটিকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা স্কয়ার ম্যাট্রিক্সের একটি উদাহরণ আমরা দেখছি। যে ম্যাট্রিক্সে কলামের সংখ্যা এবং রো এর সংখ্যা সমান হবে তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। তা আমি এখানে একটি 2/2 ম্যাট্রিক্স লিখছি, যেমন লিখলাম ABCD। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রো এর সংখ্যা 2টি এবং কলামের সংখ্যাও 2টি। যেমন এটা হলো R1 রো, এটা হলো R2 রো, এখানে হলো C1 কলাম এবং C2 কলাম। তাহলে এখানে এই ম্যাট্রিক্সটিকে আমরা কিভাবে অর্ডার লিখব? এখানে অর্ডার লিখব হচ্ছে কি M/N। তাহলে M হচ্ছে রো এর সংখ্যা কত? 2 এবং কলামের সংখ্যা কত? কলামের সংখ্যা n এর সংখ্যাও 2। তাহলে এটা হলো আমাদের 2/2 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স দিয়ে আমরা বুঝতে পারছি কি রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান, তাহলে এটি হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স। এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্কয়ার ম্যাট্রিক্সে আমরা একটি বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্সে কর্ণ থাকবে। কলাম ম্যাট্রিক্সে আমাদের 2টি কর্ণ থাকবে, একটি থাকবে হলো প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রধান কর্ণ, আরেকটি থাকবে হচ্ছে সাধারণ কর্ণ বা জেনারেল ডায়াগোনাল বা কমন ডায়াগোনাল। তাহলে আমরা প্রধান কর্ণ কোনটি, এই ম্যাট্রিক্সে প্রধান কর্ণ কোনটি হবে সেটি নির্ভর করছে হলো এই যে আমরা যখন এই ম্যাট্রিক্সের ডান দিকে কোনাকুনিভাবে যে উপাদানগুলো অবস্থান করছে সেইগুলো হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল। যেমন এখানে আমরা এই যে ডান দিকে যদি আমরা যাই, তাহলে আমাদের এই উপাদান হচ্ছে কি আমাদের A11,
এই উপাদান হচ্ছে কি A12, এই উপাদান হচ্ছে কি রো এর সংখ্যা চেঞ্জ হলো রো 2 কলাম 1 A21 A22, তার মানে হচ্ছে যে এখানে এই ডায়াগোনাল প্রধান ডায়াগোনাল এলিমেন্টসগুলোর রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা হবে সমান। এটা কি আমরা বুঝবো যে প্রধান কর্ণ আমরা কিভাবে বুঝবো? যে ডান দিকে আমি যদি খুব সহজ ভাষায় বলি তাহলে হলো আমরা এই ম্যাট্রিক্সের ডান দিকে যখন আমরা কোনাকুনি উপাদানগুলোকে আমরা নিব সেটা হবে প্রিন্সিপাল ডায়াগোনাল। আর আমরা যদি একটু সাজিয়ে ম্যাথমেটিক্সের ভাষায় বলি তাহলে বলবো কি যে একটি ম্যাট্রিক্সের যে উপাদানগুলোর রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান সেই উপাদানগুলো নিয়ে হবে প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে প্রধান কর্ণ, তাহলে এখানে হচ্ছে কি এই এ হলো A11 উপাদান আর ডি হচ্ছে A22 উপাদান। আর যদি এটা 3/3 ম্যাট্রিক্স হতো তাহলে হতো কি A33ও এই ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনালে আমাদের উপাদান হতো। এবং তাহলে আরেকটি কর্ণ কোনটি? এখানে সাধারণ কর্ণ কোনটি? আমরা যদি এটা হলো আমরা কি করেছি বাম দিক থেকে ডান দিকে নেমেছি, আর এখন যদি আমরা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হই তাহলে আমরা পাবো হলো সাধারণ কর্ণ। এখানে আমাদের এই কর্ণ নিয়ে স্কয়ার ম্যাট্রিক্সের কর্ণ নিয়ে আমাদের পরবর্তীতে আরও পড়াশোনা আছে, সেজন্য আমি স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণের বিষয়টি আমি একটু বিস্তৃত আকারে বলার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটি স্কয়ার ম্যাট্রিক্স আমরা তখনই বলবো যখন স্কয়ার ম্যাট্রিক্সে কি থাকবে, সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হবে, তখন তাকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স। এবং স্কয়ার ম্যাট্রিক্সে দুটি কর্ণ আছে, একটি হলো প্রধান কর্ণ আর একটি হলো সাধারণ কর্ণ। প্রধান কর্ণ হচ্ছে কোনটি? যেই কর্ণের উপাদানগুলোর সারির সংখ্যা এবং কলামের সংখ্যা একই, সেই উপাদানগুলো নিয়ে গঠিত হবে প্রধান কর্ণ। যেটা আমরা এই দেখলাম যে বাম দিক থেকে ডান দিকে আমরা গেলে পরে যে কর্ণ পেয়েছি সেটা হলো প্রধান কর্ণ, আর ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে আমরা যে কর্ণ পেয়েছি সেটা হলো সাধারণ কর্ণ। আমরা স্কয়ার ম্যাট্রিক্স থেকে আমরা বের হচ্ছি, আমরা এখন পড়বো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যখন সারি এবং কলামের সংখ্যা সমান হবে না তখন তাকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আমরা সবসময় খেয়াল রাখবো যে সারি এবং কলামের সংখ্যা সমান হবে না। তাহলে আমি এমন একটি ম্যাট্রিক্স লিখছি, সেটা হলো একটি ম্যাট্রিক্সকে লিখছি, সেখানে আমরা নিচ্ছি 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সে আমরা এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে, m/n কত হবে, কত m/n অর্ডারের এই ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে রো এবং কলামের সংখ্যা নির্ণয় করি। রো এর সংখ্যা হচ্ছে কয়টি? এটা হলো প্রথম ভূমি অক্ষের সমান্তরালে আছে প্রথম লাইন, এটা হলো R1, এটা হলো R2, আর এইখানে এই লম্ব অক্ষের সমান্তরালে আছে প্রথম লাইন C1 C2 C3। তাহলে এখানে এই ম্যাট্রিক্সে R1 এ কয়টি কলাম এবং কয়টি রো? 2টি রো এবং 3টি কলাম। তার মানে কি আমাদের m = n, m সমান n নয়, কারণ m এর মান হচ্ছে 2 আর n এর মান হচ্ছে 3। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটিকে আমরা কত লিখব? 2/3। তার মানে আমরা বুঝে যাচ্ছি যে এই ম্যাট্রিক্সটির অর্ডার কত? 2/3। তার মানে রো হচ্ছে 2
এবং কলাম হচ্ছে 3। তাহলে এই ম্যাট্রিক্সটিকে বলা হবে কি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স তাহলে কাকে বলা হবে? যে ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হবে না, অসমান হবে, তাকে বলা হবে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আসি আমরা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সে। নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সে আমাদের নাল শব্দের অর্থ হচ্ছে শূন্য, মানে কিছুই নাই, জিরো। নাল বা জিরো ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্সকে জিরো ম্যাট্রিক্সও বলা হয়, অর্থাৎ এর নাম থেকে আমরা বুঝে যাচ্ছি যে এই ম্যাট্রিক্সের উপাদানগুলো কি হবে। আমি এখানে একটি 3x3 ম্যাট্রিক্স লিখছি। এই ম্যাট্রিক্সের সকল উপাদানের সংখ্যা হচ্ছে কত? 0। সকল উপাদানই 0। এখানে আমরা যত অর্ডারের ম্যাট্রিক্স লিখি না কেন, নাল ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স লিখি বা 4x4 ম্যাট্রিক্স লিখি, মানে সকল উপাদানই 0 হবে। তারপরে আসছি আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আমরা স্কয়ার ম্যাট্রিক্সের সময় আমরা কর্ণ পড়েছি, তার মানে স্কয়ার ম্যাট্রিক্সের আমরা কর্ণ পাই। যেহেতু সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হয়, সেই জন্য আমরা কলাম পাই। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হলে প্রথমেই আমাদের লাগবে হচ্ছে কি একটি বর্গ ম্যাট্রিক্স। আমি এই একটি বর্গ ম্যাট্রিক্স লিখছি, 3x3 একটি বর্গ ম্যাট্রিক্স লিখছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স লিখছি। এখানে এই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান যে কর্ণ, আমরা যে স্কয়ার ম্যাট্রিক্সে যে প্রধান কর্ণ শিখেছি, সেই কর্ণের উপাদানগুলো হবে নন জিরো, মানে কর্ণের উপাদানগুলো জিরো হবে না, কিন্তু আর ম্যাট্রিক্সের সকল উপাদান জিরো হবে। তাহলে তাকে বলা যাবে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে আমরা যদি লিখি যে আমরা একটি 3x3 ম্যাট্রিক্স যদি আমরা লিখি, তাহলে এখানে আমাদের A11 আমরা এর উপাদানগুলো লেখার চেষ্টা করছি। A12 A13 A22 A21 A22 A23 A31 A32 A33 আমরা লিখলাম। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের প্রধান ডায়াগোনাল কোনটি, প্রধান কর্ণ কোনটি? প্রধান কর্ণ হচ্ছে, আমরা আগেই বলেছিলাম, যে উপাদানগুলো রো এবং কলামের সংখ্যা সমান, সেই উপাদানগুলো নিয়ে হচ্ছে আমাদের কি প্রধান কর্ণ। তাহলে এই প্রধান কর্ণর উপাদানগুলো হবে হচ্ছে নন জিরো, শূন্য হবে না, এবং অন্যান্য উপাদানগুলো হবে শূন্য। তাহলে আমি এখানে প্রধান উপাদানগুলো শূন্য না বসিয়ে অন্যান্য উপাদানগুলোকে যদি শূন্য বসাই, তাহলেই আমি এটাকে লিখতে পারবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমি 0 আমি যদি এই উপাদানগুলোকে উঠিয়ে আমি এগুলো লিখি, তাহলে আমার কি হলো যে আমি লিখতে পারলাম যে এই ম্যাট্রিক্সটি হচ্ছে আমাদের কি একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স।
আমরা কি দেখলাম যে এখানে এই যে প্রধান ডায়াগোনাল, প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের উপাদানগুলো শুধুমাত্র হচ্ছে নন জিরো, আর অন্যান্য উপাদান সবই হচ্ছে জিরো। তাহলে এটাকে বলা হচ্ছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স আমরা প্রথমেই বলে নিয়েছি যে আমরা শুধুমাত্র যদি কর্ণ পেতে চাই, কর্ণ আমরা পাই হচ্ছে শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সেই জন্য আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সে, আমরা যেহেতু ডায়াগোনাল কর্ণ নিয়ে কাজ করছি, সেহেতু এই ম্যাট্রিক্সটি অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এবং মেইন প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা, সেই প্রিন্সিপাল ডায়াগোনালের প্রধান কর্ণের মানগুলো হবে নন জিরো, আর বাকি কর্ণের মানগুলো হবে, বাকি উপাদানগুলো হবে জিরো। এখন আমরা আসছি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সেরই একটা অংশ বা আরেকটা রূপ। এখানে প্রধান কর্ণের উপাদানগুলো নন জিরো ঠিকই আছে। আমরা যদি এটাকে স্কেলার ম্যাট্রিক্স হিসেবে শিখতে চাই, স্কেলার ম্যাট্রিক্সে আমরা দেখব যে এই যে প্রধান কর্ণের যে উপাদানগুলো, এই প্রধান কর্ণের উপাদানগুলো মান হচ্ছে সমান। যেমন সবগুলো উপাদানের মান যদি একই হয় এবং অন্যান্য উপাদানগুলো যদি জিরো হয়, তাহলে তাকে বলা হবে কি স্কেলার ম্যাট্রিক্স। তার মানে স্কেলার ম্যাট্রিক্স হতে হলে আমাদের কয়টি শর্ত আছে। সেই প্রথম শর্ত হচ্ছে কি ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো ছাড়া সবগুলো উপাদান জিরো হতে হবে, এবং প্রধান কর্ণের উপাদানগুলোর মান সমান হতে হবে। যেমন 2 2 2, এখানে প্রধান কর্ণের উপাদান হচ্ছে সবগুলোই একই 2, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। এখন আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথায় আসি, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স তখনই বলা হবে এই কর্ণগুলোর মান যখন 1 হবে। প্রধান কর্ণ যখন 1 হয়, মান যখন 1 হয় বা 1 হয়, তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো ম্যাট্রিক্সকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয়, তাহলে মূল ম্যাট্রিক্সটি পাওয়া যায়। তারপরে আসছি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে বাংলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এই প্রতিসম ম্যাট্রিক্স একটু ভিন্ন ধাঁচের, আমি এটা একটু একটু সময় নিয়ে বলছি। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণগুলো বাদে অন্যান্য যে উপাদানগুলো আছে, প্রধান কর্ণের উপাদান, আমি আগে মূল ম্যাট্রিক্সটা লিখছি। আমি একটি 3x3 ম্যাট্রিক্স লিখছি, 1 1 1 2 1 3। দ্বিতীয় রো লিখছি 2 1 2 2 2 3। তৃতীয় রো লিখছি A3 1 A3 2 A3 3। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার আমরা কত লিখব? 3/3। এখানে আমি বলছি যে আমরা এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স, এ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক্স ম্যাট্রিক্স বলতে পারবো যদি আমরা কি করতে পারি, A12 এর উপাদান যা A21 এর উপাদানও একই হবে। অর্থাৎ এখানে এই ম্যাট্রিক্সে A21 সমান হবে আমি সিরিয়ালি যাচ্ছি, A12 সমান হবে A21 উপাদান।
আবার A13 সমান হবে A31 উপাদান, A13 সমান হবে A31 উপাদান। আবার A23 সমান হবে A32 উপাদান, A23 উপাদান সমান হবে A32 উপাদান। তার মানে আমরা এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন উপাদানগুলো একই হবে। তার মানে এই ডায়াগোনাল উপাদানগুলো উপরে কিন্তু কোনো আমরা হাত দিচ্ছি না, শুধু ডায়াগোনাল প্রধান কর্ণের উপাদানগুলো ছাড়া যেই বাকি উপাদানগুলো রো এবং কলামের মধ্যে সিমিলারিটি আছে সেই উপাদানগুলো নিয়ে আমাদের কাজ। যেমন A12 সমান কি হবে A21 উপাদান, A13 এবং A31 উপাদান একই হবে, A23 উপাদান এবং A32 উপাদান একই হবে, সমান হবে বা একই হবে। তাহলে আমরা এখানে তাহলে এ যদি এমন হয় ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সকে বলা হবে একটি সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। এখানে আমরা যদি মান বসিয়ে শিখতে চাই তাহলে আমি মান বসালে হয়তো এটা কাজটা আর একটু আমরা সুন্দরভাবে শিখতে পারবো। এখানে তাহলে কি বসালাম, এখানে যদি 2 বসাই তাহলে এখানে কি বসাবো 2 থাকবে। এখানে যদি 3 বসাই তাহলে এখানে কি বসাতে হবে, এখানে 3 বসাতে হবে। আর এখানে যদি 2 3 তে যদি আমরা এখানে 4 বসাই তাহলে এখানে কি বসাবো, আমরা 4 বসাবো। আর এখানে আমি দুইটা উপাদান দিয়ে দিলাম যে 5 এবং 6। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, এখন এই ম্যাট্রিক্সটাকে বলতে পারি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। কেন, যে A12 সমান হচ্ছে কি এবং A21 এর মান একই, এবং A13 এর মান এবং A31 এর মান একই, A23 এর মান এবং A32 এর মান একই। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন এটার সাথে আমাদের একটু সম্পর্কিত ধারণা আছে, সেটা হলো কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ অপ্রতিসম ম্যাট্রিক্স। অপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কি, অপ্রতিসম ম্যাট্রিক্সে আমরা এই যে উপাদানগুলোর কথা বললাম এই উপাদানগুলো আর কিছুই না, এখানে জাস্ট নেগেটিভ মান হবে। তার মানে হচ্ছে A12 সমান মাইনাস A21, A13 সমান মাইনাস A31, A23 সমান মাইনাস A32। আমি এখানে এগুলো A12 সমান মাইনাস 21, A13 সমান মাইনাস 31, A23 সমান মাইনাস 32। তাহলে এটাকে এই ম্যাট্রিক্সটাকে যখন আমরা এই নেগেটিভ সাইনের ম্যাট্রিক্স পাবো তখন তাকে বলা হবে কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এতক্ষণে আমার লেকচার দেখে বুঝেছো যে আমি এখন ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পড়াবো। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কি ত্রিভুজ ম্যাট্রিক্স, ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে হচ্ছে আমরা এখানেও একটি প্রধান কর্ণের ব্যাপার আছে, তার মানে যেখানেই কর্ণের ব্যাপার আসবে যেখানেই কর্ণের ব্যাপার আসবে সেখানেই আমাদের বর্গ ম্যাট্রিক্স আসবে। বর্গ ম্যাট্রিক্স ছাড়া আমরা কর্ণকে রিপ্রেজেন্ট করতে পারবো না। তাহলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই ম্যাট্রিক্সটি প্রথমে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স আমরা এখন একটি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স লিখছি। এটা হলো যে এ একটি যদি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় এটাকে আমাদের কি করতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। 1 2 3 4 5 6
7, 8, 9 আমি এই একটি ইয়ে লিখলাম। এইখানে এইখানে প্রধান কর্ণ হচ্ছে এটা। এই প্রধান কর্ণ থেকে শুরু করে প্রধান কর্ণের উপরের উপাদানগুলো যদি নন জিরো হয় তাহলে তাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে আমরা বুঝতে পারছি যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কি, যে কোনো প্রধান কর্ণ থেকে শুরু করে তার উপরের উপাদানগুলো নন জিরো হবে, অথবা প্রধান কর্ণ থেকে শুরু করে নিচের উপাদানগুলো নন জিরো হবে। যেমন এখানে আমরা বলছি যদি আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স শিখতে চাই, বলতে চাই, তাহলে আমরা কি বলবো যে প্রধান কর্ণের উপাদানগুলো থেকে শুরু করে প্রধান কর্ণের উপরের যে উপাদানগুলো আছে এগুলো সবগুলো হবে নন জিরো এবং নিচের উপাদানগুলো হবে জিরো, এবং এই বাকি এই প্রধান কর্ণের নিচের উপাদানগুলো হবে জিরো উপাদান। তাহলে এটাকে বলবো আমরা কি, আপার ট্রায়াঙ্গুলার, মানে হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আর এটা যদি আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এটা জাস্ট উল্টে যাবে। তখন কি হবে, প্রধান কর্ণের উপরের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো হবে কি জিরো, আর নিচের উপাদানগুলো আমাদের কি হবে নন জিরো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নন জিরো, মানে প্রধান কর্ণ থেকে শুরু করে তার নিচের উপাদানগুলো আছে নন জিরো, তাহলে এই এবং উপরের উপাদানগুলো আছে কি জিরো। তাহলে এই ম্যাট্রিক্সটিকে কি বলা হবে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে আমরা এখানে এই ম্যাট্রিক্সটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা শিখলাম যে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। ম্যাট্রিক্সের আসলে আমরা ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্সও দেখলাম। এখানে প্রধান কর্ণের এক পাশে জিরো থাকবে, আরেক পাশে নন জিরো থাকবে। নন জিরো যখন নিচে থাকবে তখন তাকে বলা হবে কি লোয়ার ট্রায়াঙ্গুলার, আর নন জিরো যখন ট্রায়াঙ্গুলারের প্রধান কর্ণের উপরে থাকবে তখন তাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমি এ পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই করোনাকালীন সময়ে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে ঘরে থাকবে। আমি আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।